আমাদের মহিলাদের তো ঘরে সারাদিন কিছু না কিছু কাজ করতেই হয়, আর এই গরমে যদি ঘরের কাজটা একটু বা রান্না একটু তাড়াতাড়ি হয় তাহলে আমরা একটু হলেও শান্তি পাই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আমার প্রথম টিপস হলো পেঁয়াজ নিয়ে। যখনই আমরা দেখবে পেঁয়াজ কাটি, তখন আমাদের হাতে একটা পেঁয়াজের যে গন্ধ বা স্মেল সেটা থেকে যায়, আর সেটা একদমই বাজে লাগে। তো যখনই পেঁয়াজ কাটবে তখন পেঁয়াজ কাটার আগে একটু হাতে যদি এইভাবে সর্ষের তেল নিয়ে পুরো হাতটার মধ্যে এইভাবে যদি লাগিয়ে নাও, তারপরে যদি পেঁয়াজটা কাটো, তাহলে দেখবে পেঁয়াজের যে গন্ধ বা স্মেলটা সেটা কিন্তু হাতে আর থাকবে না। এরপরে হাতটা প্লেন জলে ধুয়ে নাও পেঁয়াজ কাটার পরে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর যদি পেঁয়াজ হাত দিয়ে না কাটতে চাও তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। একটা কাঁটা চামচ নিয়ে নাও, আর পেঁয়াজের মাথায় এইভাবে কাঁটা চামচটাকে গেঁথে দাও। তারপরে পেঁয়াজটা বিনা হাত লাগিয়েই কাটতে পারো। দেখো, এরকম একটা ছুরি নিয়ে নাও, আর এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজগুলো তোমরা কেটে নিতে পারবে। অনেকে হাত দিয়ে পেঁয়াজ কাটতে চায় না, কারণ পেঁয়াজ কাটলে হাতে একটা যে পেঁয়াজের স্মেল সেটা আসে, সেই জন্য এইভাবে পেঁয়াজ কেটে নিতে পারো। বা হাতে যদি কখনো লেগে থাকে তাহলে এইভাবে পেঁয়াজ কেটে নিতে পারো। তাহলে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যখন আমরা বাজার থেকে লঙ্কা আনি তখন লঙ্কাটা প্রথমে ভালো করে আমাদের ধুয়ে নিতে হয়। তারপরে লঙ্কাটাকে কিভাবে রাখবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো লঙ্কাটা বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে লঙ্কার বোঁটাগুলো এক এক করে ছাড়িয়ে নাও। এতে লঙ্কা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। তারপরে যে কোনো একটা এর ধরনের শপিং ব্যাগ নিয়ে নাও। এই শপিং ব্যাগের মধ্যে যদি লঙ্কা রাখো তাহলে এই লঙ্কাকে তোমরা 1 থেকে 1.5 মাস কি 2 মাস পর্যন্ত এইভাবে স্টোর করে রাখতে পারবে। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও। অনেকে আছে ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু লঙ্কার যে একটা কাঁচা লঙ্কার যে একটা স্মেল সেটা অনেকেরই ভালো লাগে। তো যদি ঝাল খেতে পছন্দ না হয়, যদি লঙ্কাটা এমনি বিনা ঝালে খেতে চাও, তাহলে এইভাবে দুটো হাত দিয়ে প্রথমে লঙ্কাটাকে দলে নাও। তারপরে একটা কাঁচির সাহায্যে লঙ্কার এই যে মাথাটা এটাকে এইভাবে কেটে দাও। কেটে দেওয়ার পরে দেখবে লঙ্কাটা যে বীজগুলো লঙ্কার সেগুলো দেখবে খুব সুন্দরভাবে এইভাবে একটু দললে বেরিয়ে আসবে। বাস, এবার এই লঙ্কাটাকে তোমরা কাঁচাও খেতে পারো বা রান্নার জন্য এই লঙ্কাটাকে ইউজ করতে পারো। ঝাল কিন্তু একদমই থাকবে না এই খোসার মধ্যে। আমাদের এত কাজের মধ্যে রসুন ছাড়ানোর কাজটা কিন্তু খুবই কঠিন লাগে, কেননা এই রসুন ছাড়াতে গিয়ে দেখবে আমাদের অনেক সময় আঙ্গুলে ব্যথা হয়ে যায় বা নখের মাথাগুলোও ব্যথা হয়ে যায়। তো এইভাবে রসুনটা না ছাড়িয়ে যদি আমার এই দুটো পদ্ধতিতে রসুন ছাড়াও, তাহলে রসুন ছাড়ানো একদমই সহজ হয়ে যাবে। একটু এইভাবে নিচে বা ফ্লোরের মধ্যে রসুনটাকে দেবে নাও। তারপরে এইভাবে রসুনটাকে খোসা থেকে বাদ দিয়ে দাও। দেখো কত সুন্দর খোসাটা রসুন থেকে নিজে নিজেই আলাদা হয়ে যাবে। তো এইভাবে তোমরা অল্প স্বল্প রসুন ছাড়িয়ে নিতে পারো। আর যদি বেশি পরিমাণে রসুন ছাড়াতে চাও তাহলে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নাও। যতটা রসুন সেই হিসাবে জল নিয়ে তারপরে 2-3 টুকরো বরফ এইভাবে দিয়ে দাও। বরফটা যখন একদম গলে যাবে, মোটামুটি আধ ঘন্টার পর রসুনটা দেখবে একদম খোসাটা মানে পাতলা হয়ে গেছে, রসুনের খোসাটা একদম নরম হয়ে গেছে। তখন এইভাবে রসুনটাকে খুব সহজেই তোমরা ছাড়িয়ে নিতে পারবে। তো বেশি রসুন যদি কখনো ছাড়াতে হয় তাহলে এইভাবে রসুন ছাড়িয়ে দেখো, কাজটা একদমই সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি রসুন কখনো থ্যাতো করতে চাও, আর যদি হাতের কাছে হামাদিস্তা না থাকে, তাহলে এইভাবে একটা গ্লাসের মধ্যে রসুনটা দিয়ে দাও। তারপরে এইভাবে বেলনা নিয়ে নাও। বেলনার মধ্যে এইভাবে গ্লাসের উপরে একটু প্রেস করলে দেখবে রসুনটা খুব সুন্দরভাবেই একদম থ্যাতো হয়ে যাবে। দেখো কত সুন্দর থ্যাতো হয়ে গেছে বিনা তোমার হামাদিস্তাতে। যখন আমরা কোনো ফল বা আপেল বাজার থেকে কিনে আনি তখন দেখবে এরকম স্টিকার যে কোনো ফলের গায়ে লাগানো থাকে, আর এই স্টিকারের মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তো যখনই বাজার থেকে ফল কিনে আনবে, স্টিকার থাক বা না থাক, এরকম একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে একটু নুন দিয়ে সেই জলের মধ্যে ফলটাকে ভিজিয়ে রাখবে। এতে ফলের মধ্যে যে কেমিক্যাল থাকে সেটাও কিন্তু খুব সহজে বেরিয়ে যায়, আর এই স্টিকারটাও খুব সহজে উঠে যায়। কিছুক্ষণ এভাবে রেখে তারপরে ফলটাকে এইভাবে কেটে নিতে পারো।
আর এই কাটা ফল যখন আমরা বাচ্চাদেরকে টিফিনে দিই, দেখবে কিছুক্ষণ পর এই কাটা ফলটা কালো হয়ে যায়, তখন বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। তো যদি আপেল দিতে চাও তাহলে এইভাবে আপেলটাকে জয়েন্ট করে এইভাবে একটা গার্ডার আপেলের মধ্যে লাগিয়ে দাও। আপেলটা প্রায় 4-5 ঘন্টা এরকমই থাকবে, একদমই কালো হবে না। তো আশা করি টিপসগুলি তোমাদের কাজে আসবে। যখন আমরা বাজার থেকে মাশরুম কিনে আনি তখন এটাকে পরিষ্কার করা হলো সবথেকে বড় কাজ। আর এই মাশরুম অনেকেই পরিষ্কার করতে জানো না। তো এই মাশরুম পরিষ্কার করা কিন্তু একদমই সহজ। একটা বাটির মধ্যে মাশরুমটাকে ঢেলে নাও বড় জায়গার মধ্যে, আর দেখো মাশরুমের গায়ে কত নোংরা লেগে আছে। এবার কি করো, 1 চামচ নিয়ে নাও গমের আটা নিয়ে এইভাবে মাশরুমের ওপরে দিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু মাশরুমটাকে দলে দাও। মাশরুমের ওপরে লেয়ারটা উঠে যাবে, এতে মাশরুমের মধ্যে যে নোংরা আছে সেটাও উঠে যাবে। অনেকেই মাশরুম কেটে উপরের ছালটাকে বাদ দাও, এতে অনেক মাশরুম কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি একটু ঘষে দাও, মাশরুমও নষ্ট হবে না, মানে মাশরুম তোমাদের বাদও যাবে না, আর মাশরুমও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তারপরে একটু উষ্ণ গরম জল মাশরুমের উপরে এইভাবে দিয়ে দাও, তারপরে একটু দলে দলে 3 থেকে 4 বার ধুয়ে নাও। একদম ধপধপে মাশরুম পরিষ্কার হয়ে যাবে। দেখো ঠিক এই রকম, দেখো কতটা ধপধপে হয়েছে। আর মাশরুম কাটা অনেকেই হয়তো জানো না। তো এইভাবে মাশরুম কাটা খুবই সহজ। একটুখানি গোড়াটা বাদ দিয়ে তারপরে এইভাবে 4 পিস বা 2 পিস করে মাশরুমকে কেটে নিতে পারো। অনেকে মাশরুম কাটতে গিয়ে অনেক কিছু বাদ দিয়ে দেয়, কিন্তু এইভাবে যদি কাটো মাশরুম খেতে একদমই খারাপ লাগে না। যদি কখনো হাতে লেগে থাকে তাহলে এইভাবে আলু ছুলে নিতে পারো। সেদ্ধ আলুটাকে নিয়ে একটা ছুরির মধ্যে সেদ্ধ আলুটা এইভাবে গেঁথে দাও। তারপরে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে আলুটাকে যদি কাঁটা চামচ দিয়ে ছুলো, আলুর খোসাটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে, হাতও লাগবে না আর আলুর খোসা বেরিয়ে আসবে। তো এইভাবে আলুর খোসা বেরোনোর পর ভাবছো এই আলুটাকে কীভাবেই বা মানে ছানবো বা কীভাবেই বা আলুটাকে ম্যাশ করব। তো ওই কাঁটা চামচ দিয়ে আলুটা খুব সুন্দর করে ম্যাশ করতে পারবে। দেখো ঠিক এইরকম, হাতও লাগবে না আর আলু ছানা বা ম্যাশ করাও হয়ে যাবে। কখনো যদি কাজের তাড়া থাকে তাহলে ভেন্ডি এইভাবে কেটে দেখো। আবার অনেক সময় আমরা একটা একটা করে কাটতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এই গরমে আমাদের মনে হয় কত তাড়াতাড়ি কাজ করব বা কাজটা কত তাড়াতাড়ি শেষ করব। তো এর জন্য কি করো, এইভাবে একসাথে 10-12টা ভেন্ডি নিয়ে নাও, একটা গার্ডার নিয়ে নাও মজবুত দেখে, আর সেই গার্ডারটা এইভাবে ভেন্ডির গায়ে লাগিয়ে দাও। তারপরে একটা ছুরি দিয়ে ভেন্ডির মাথাগুলো এইভাবে বাদ দিয়ে দাও। বাস, ভেন্ডি দেখবে একদম 2 মিনিটের মধ্যে কাটা হয়ে যাবে। যে ভেন্ডি কাটতে আধ ঘন্টা সময় লাগছিল, সেখানে 2 মিনিটের মধ্যে ভেন্ডিগুলো তোমরা কেটে ফেলতে পারবে। দেখো ঠিক এই রকম। আর এই কাটা ভেন্ডি যদি স্টোর করতে চাও তাহলে এইভাবে স্টোর করতে পারো। একটা যে কোনো জায়গা নিয়ে নাও আর জায়গার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে পারো, এতে কাটা ভেন্ডিগুলো ভালোই থাকবে। আর যদি এরকম না রাখতে চাও তাহলে একটা শপিং ব্যাগ নিয়ে নাও, শপিং ব্যাগের মধ্যে যদি এই কাটা ভেন্ডিগুলো রেখে দাও তাতেও কিন্তু ভেন্ডিগুলো এইভাবেই থাকবে, একদমই নষ্ট হবে না। তবে এটাকে ফ্রিজের মধ্যে অবশ্যই কিন্তু রাখতে হবে। তো এইভাবে কেটে তোমরা আগের দিন রাখতে পারো, তারপরের দিন রান্না করতে পারো, এতে তোমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। যখন আমরা পটল ছুলি তখন হয়তো একটা চামচ দিয়ে এইভাবে পটলকে ছুলতে যাই, এতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়। বা একটা ছুরি দিয়ে এভাবে পটলকে ছুলি, কিন্তু এতে সময়টা আমাদের অনেকটাই লেগে যায়। পটল ছোলা হয় ঠিকই, কিন্তু সময় বেশি লেগে যায়। তো পটল যদি কম সময়ের মধ্যে ছুলতে চাও বা যে কোনো সবজি যদি কম সময়ের মধ্যে ছুলতে চাও তাহলে এরকম একটা ওষুধের ঢাকনা নিয়ে নাও। ওষুধের ঢাকনা নিয়ে তারপরে যদি এইভাবে ওষুধের ঢাকনা দিয়ে ছুলো, দেখবে এত সুন্দর ছোলা হবে আর এত কম সময়ে ছোলা হবে যে তোমরা একবার ইউজ করলে সেটাকে বারবারই ইউজ করবে। দেখো ঝিঙেটা ছুলতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এইভাবে যদি ছুলো তাহলে ছোলাও ভালো হবে আর সময়ও কিন্তু অনেক কম লাগবে। দেখো এইভাবে আমি উচ্ছেটাও ছুলে নিলাম। দেখো একটা ঢাকনা দিয়ে কত সবজি আমরা ছুলতে পারি, মানে সবজির খোসাটাকে বাদ দিতে পারি। তো আশা করি টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।